ঈদ মোবারক। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সবাইকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদের এই বিশেষ তৃতীয় মাত্রায় আজকে আমি ঠিক জানি না, সম্ভবত প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে সংসদ সদস্য দম্পতিকে আমরা উপস্থাপন করছি। পরিবারের দুজনে, স্বামী এবং স্ত্রী, সংসদ সদস্য, একই সঙ্গে একই দল থেকে। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এবং আমার ডানের রয়েছেন শিরিন সুলতানা। তিনি মহিলা দলসহ, জাতীয়তাবাদী ছাত্র দলসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়। স্বাগত, অভিনন্দন এবং ঈদ মোবারক আপনাদের দুজনকে। আমি আপনাদের মতো করে আপনারা দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। মিস্টার খায়রুল কবির খোকন। ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ আজকে এই তৃতীয় মাত্রায় আমাদেরকে আমন্ত্রণ করার জন্যে। দর্শক শ্রোতাদেরকে ঈদ উল আজহার প্রাণডালা অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা। আমাদের ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। ঈদের আনন্দ আমরা এই শৈশব কৈশোর কাল থেকেই আমরা উদযাপন করে আসছি। কিন্তু এখন আমাদের আগে যে ঈদের যে আনন্দটা ছিল, মানে যে আমরা যেভাবে মানে উপভোগ করতাম, এখন অবশ্য এই বয়সে এসে আর আগের মতো সেই যে মানে এক মাস আগের থেকে ঈদের প্রস্তুতি, কাপড় চোপড় কিনা এবং আমাদের ঈদের জন্য যে দিন ওই মহেন্দ্রক্ষণের ওই দিনটির জন্য যে অপেক্ষা করার জন্য যে আমাদের আকুতি, যে আবেগ, উচ্ছ্বাস, আবেগ ছিল, সেটা অনেকটা মানে মনে কিছুটা ম্লান হয়েছে। কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই রাজনীতির কারণে আমরা এত বেশি ব্যস্ততা থাকি, যার কারণে একটা মানে আমাদের ধর্মীয় অনুষ্ঠানটি এটা আমরা করতে হবে। যে করার জন্য আমরা একটা মানসিক প্রস্তুতি থাকে, শেষের দিকে সেটা আমরা সেভাবে আমরা করি। কিন্তু ওই আনন্দের যে আমাদের আবেগ উচ্ছ্বাসের ক্ষেত্রে মনে হয় যে কিছুটা মনে হয় আগের মতো আর সেটা এখন উপলব্ধি কম হয়। কিন্তু এটা কিন্তু আমাদের ধর্মীয় বিষয়, যেহেতু এটা আমাদের কুরবানি দেওয়া, এটা আমাদের যারা ওয়াজিব ফরজ, সেটা আমাদের করতেই হবে। সেই করার জন্য আমাদের যে গরুটা কেনার জন্য যে প্রস্তুতি থাকে, এটার জন্য একটা আলাদা আনন্দ থাকে যে পছন্দের একটা গরু কিনতে হবে। সেই গরু কেনার জন্য আমাদের তখন এই জিনিসটা খুব আমরা উপভোগ করি আর কি। তারপরে হয়তো 2-3টা দিন আমাদের প্রিয়জনদের সাথে, কারণ আমাদের সারা বছরই আমরা ব্যস্ত থাকি রাজনীতির কারণে, আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে। এই জন্যই আমরা হয়তো পরিবারের দিকে সেভাবে সময় সুযোগ দিতে পারি না। আত্মীয় স্বজন, পরিজন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তাদের সাথে আমাদের একটু মানে শুভেচ্ছা বিনিময় হওয়া এবং তার সাথে যোগাযোগ করা, এই দিনটা আমরা একটা দিন আমরা একটা সুযোগ পাই। তখন আমাদের রাজনৈতিক চাপটা একটু কম থাকে, যার কারণে ওই সময়টা আমাদের, তারপর পলিটিক্যাল কারণে দেখা যায় যে আমরা আমাদের যে ঈদের সময় আমাদের নেতাকর্মীদের সাথে তাদের একটা ইয়ে থাকে, তাদের একটা আবেগ থাকে যে না, আমাদের নেতাদের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করবো। এই জন্য আমরা ন্যূনতম 2টা দিনকে আমাদের সুযোগ দিতে হয় ওদের মিলিত হওয়ার জন্য। কারণ ওদের সাথে দেখা করা, ওদের সাথে আমাদের এই আনন্দটা শেয়ার করা, এটার মধ্যে একটা আনন্দ আছে আর কি। সেটা পরিবারের পাশাপাশি দিনের বেলা করে, রাত্রে হয়তো পরিবারের সময় দিই, দিনের বেলা ওদের সাথে সময় দিয়ে শুনবো সেই সব গল্প আপনার কাছ থেকে। আরও মিস শিরিন সুলতানা, আপনি কিভাবে দর্শকদের শুভেচ্ছা জানাবেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে জানাই ঈদ মোবারক, এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সকল নাগরিককে জানাই ঈদ মোবারক। ঈদে আনন্দ, ঈদ সকলের মাঝে আনন্দ নিয়ে এবার এসেছে। সেই জন্য আমি মনে করি যে এবার একটি অন্যরকম পরিবেশে আমরা ঈদ উল আজহা পালন করতে যাচ্ছি। বাংলাদেশে দীর্ঘদিন পরে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং সকলের মাঝে একটি অন্যরকম উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এবং সেই জন্য আমি মনে করি আজকে ঈদের আনন্দ, সেই ঈদ উল আজহা উপলক্ষে আমাদের যে প্রস্তুতি থাকে ঈদের দিন, আমরা বঙ্গভবনে যেতে পারি, আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী তিনি যাবেন রাষ্ট্রপতির এখানে। তো আমরা চেষ্টা করছি যাতে ঈদের দিন সেখানে গিয়ে সকলের সাথে মিলিত হওয়ার জন্য। এই যে সকলের সাথে একত্রে মিলিত হওয়া এবং এই যে আমাদের দল মত নির্বিশেষে ঈদের দিন রাষ্ট্রপতির এখানে সবাই আসবে এবং সকলের সাথে একত্র হয়ে মানে ঈদকে ভাগ করে নেওয়া, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এটা একটা অন্যরকম অনুভূতি। দীর্ঘদিন পরে হলো আমরা বঙ্গভবনে সেই মানে মহেন্দ্রক্ষণে সেই ঈদ পালন করবো, সেই জন্য খুব ভালো লাগছে। আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই অনুভূতি কেমন, মানে একই সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে আপনারা দুজন একসঙ্গে, আমি ঠিক জানি না আমার সরকারি দলে কখনো এরকম ছিল কি না একসঙ্গে, তো দুজন আপনারা এই প্রথমবারের মতো সংসদে একই। এর জন্য প্রথমে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ভাগ্য ভালো যে আপনারা দুজন দুই দলের না, এক দল থেকে। মানে দু দল হলে কিন্তু সুবিধা থাকে, দুই দল হলে মনে হয় তবু মানে একসাথে পার্লামেন্টে যাওয়ার সুযোগটা থাকে, বাট এক দলে কিন্তু খুব কম। বিকজ আর যেহেতু সরকারি দলে সাধারণত সুযোগটা কম থাকে, মানে তখন যে সরকারি দলে যারা থাকে তারা চিন্তা করে যে এক পরিবার থেকে, যেটা হয় আর কি, যে ঠিক আছে একজন দিয়েছে। কিন্তু সেজন্যই হচ্ছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি আমার দলের চেয়ারম্যান এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং আমাদের পার্টির মহাসচিব সহ যারা আমার জুরি বোর্ডে ছিলেন, যারা আমাকে মনোনীত করেছেন। আমি যেহেতু মানে সাধারণ নির্বাচনের পরে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে এসেছি, সে কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের একটা আমি মনে করি যে আসলে দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার রাজনৈতিক পরিমণ্ডলটা একেবারেই আলাদা। ধরেন ছাত্র রাজনীতি একসাথে করেছি, আমার সাহেবের সাথে একসাথে করেছি, বা পরবর্তীতে দেখা গেছে কোনো সময় সে পদান্বিত হয়েছে, আমি বাদ পড়েছি। তা একবার এরকম হয়েছে যে আমি এমপি হয়েছি, সে বাদ পড়েছে, তার জায়গায় পরবর্তীতে আমাকে দেওয়া হয়েছিল। তো তার পরবর্তীতে দেখা গেছে যে পরবর্তীতে সেই এমপি হয়েছে, আমি বাদ পড়েছি। তো দীর্ঘদিন পরে মানে আমরা দুজন একসাথে হয়েছে এবং আমি এটা বোধহয় দলও দেখতে চেয়েছে যে দল আসলে একজন পেয়ে আরেকজন না পেয়ে প্রতিক্রিয়াটা কি, পারিবারিক অশান্তি হয় কি? আমাদের দলে অনেকেই আরো আছে এরকম দম্পতি। তারপরে ধরেন সেই জন্য আমি বলছি যে আমি আসলে খুবই কৃতজ্ঞ। আমি আমার নেতাকে বা আমার বর্তমান প্রধানমন্ত্রীকে বলেছি যে প্রতিটা রাজনীতিবিদেরই একটা ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে যে আমি একদিন সংসদে যাব, আমি দলের প্রতিনিধিত্ব করব, আমি জনগণের পক্ষে কথা বলবো। তো সেটা উনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনার অনুভূতি কেমন? এটা আসলে বাড়ি ঘরের ঝামেলা নাই, দুজন একসঙ্গে ঢুকবেন বেরোবেন, এটার অনুভূতিটা ঠিক ওইভাবে এক্সপ্লেইন করা যাচ্ছে না, কিন্তু আমরা খুবই এই বিষয়টা আমরা আমাদের মধ্যে যে দীর্ঘদিনের যে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে দল আমাদেরকে যে মূল্যায়ন করেছে, যে যে নেতৃত্ব আমাদের একসাথে আমাকে মনোনয়ন দিয়েছে, তো ওনাকে সব সংরক্ষিত মহিলা আসন থেকে তাকে দেওয়া হয়েছে। আগে একবার ছিল 1996 সালে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু তাকে মনোনয়ন, তখন আমি মনোনয়ন চেয়েছিলাম কিন্তু অনিবার্য কারণে সেখানে আমাকে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু তাকে এখানে মহিলা সংরক্ষিত আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আমরা এটা নিয়ে কোনো রকম আমাদের মধ্যে কোনো খেদ বা কোনো ক্ষোভ বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। এটা যেহেতু দলের প্রতি আমরা অনুগত, দলকে ভালোবাসি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, যাই আমরা স্বাভাবিক আমাদের যে রাজনৈতিকভাবে যে আমরা পথ চলা, আমাদের যে কর্মকাণ্ড, সেগুলো জিটিস আমরা ওগুলোই মানে বাস্তবায়ন করার চেষ্টা করেছি আর কি। তো সেখানে আমাদের দীর্ঘদিনের রাজনীতির এই পরিক্রমায় পথ চলার মধ্য দিয়ে আমাদের দলের নীতি নির্ধারক, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এটাকে উপলব্ধি করেছেন যে না, আমরা যেহেতু দুই দম্পতি আমরা ছাত্র রাজনীতিকে শুরু করেছি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপনিও জানেন যে আপনিও ভূমিকা ছিল আপনার, সেখানে আমাদের তখন আমরা অনেক জীবন বাজি রেখে লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছি, অনেক জেল জুলুম অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনকে সহ্য করতে হয়েছে। তখন আমাদের মধ্যে সেহেতু রোকেয়া হলের নির্বাচিত রোকেয়া ছাত্রী সংসদের নির্বাচিত বিপি ছিলেন, আমি তো তখন
ডাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তখন থেকে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, মানে আমাদের পরিচিতি। তাছাড়া আমি একটু উপলব্ধি করেছিলাম যে আমাদের একজন আমার দলের আদর্শ বাস্তবায়ন করবে এরকম একজন আমার লাইফ পার্টনার যদি হয়, আমার যদি জীবনসঙ্গী হয়, আমার সহধর্মিণী হয়, তাহলে উৎসাহী বেশি ছিলেন বোধহয় না? আমি ডেফিনেটলি, কারণ আমি আশা করছি যার এই ত্যাগ শ্রম আছে, যার এই প্রতিভা আছে দলের জন্য, কারণ আমাদের দেখা যায় অনেক মেধাবী, প্রতিভাবান, ত্যাগী, পরীক্ষিত আমাদের অনেক মানে আমাদের মহিলা নেত্রী, তারা পারিবারিক সামাজিক মানে সীমাবদ্ধতার কারণে, সেই ফ্যামিলির মানে রিজার্ভেশনের কারণে তারা কন্টিনিউ করতে পারে নাই মানে রাজনীতিতে। তাদেরকে হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মানে তাদেরকে পিছু টানের কারণে চলে যেতে হয়েছে। তো আমি বললাম যে পলিটিক্যাল আমাদের এই মহিলাদেরকে এবং আমাদের ছাত্রীদেরকে যদি আমরা বেশি তাদেরকে সুযোগ সুবিধা, তাদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলি, তাহলে আমাদের আগামী দিনে অন্যরা উৎসাহিত হবে এবং আমাদের দলের জাতীয়তাবাদী আমার দলের আদর্শের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব প্রতি অনুপ্রাণিত হয়ে আমাদের মহিলার আরও বেশি আমাদের দলে অন্তর্ভুক্ত হবে। এটাকে আমার মাথায় কাজ করেছে, যার কারণে আমরা উভয় পক্ষ থেকে আমাদের এই আদারের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, যেই কারণে আমাদের রাজনীতিতে আমরা একে অপরকে আমরা বুঝতে পেরেছি, আমাদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, একটা অপরের আমি ওকে বুঝতে পেরেছি, ও আমাকে বুঝতে পেরেছে, যার কারণে আমাদের মধ্যে মানে কোনো রকম মানে যে মানে পারিবারিক কিছু সীমাবদ্ধতা থাকার কারণেও দেখা গেছে সেটা আমার সলভ হয়েছে একটা পর্যায়ে গিয়ে। আমাদের বিবাহ বন্ধনের ক্ষেত্রে কিছুটা ছিল, প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সেটা আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে সেটা সলভ হয়েছে। তো তার পরবর্তীতে আমাদের আর পথ চলার ক্ষেত্রে আমাদের মধ্যে আর কোনো রকম দূরত্ব তৈরি হওয়া, বিরোধ তৈরি হয় নাই। রাজনৈতিক যে কোনো বিষয়ে আমরা দুইজনে আমরা ডিসকাস করে, আমরা শেয়ার করে আমরা একটা ভালো ডিসিশন নিতে পারি আর কি, যে কোনো বিষয়ে, কারণ আমরা দুজনে ভালো ফ্রেন্ড আর কি। একজনের সাথে আরেকজনের সাথে আমাদের মাঝে মাঝে যদিও কিছু ঠোকাটাকি হয় তা নয়, সে একটু মেজাজে আর কি, মাঝে মাঝে আমি ওর নার্ভ সেন্টিমেন্ট বুঝেই কথা বলি, তেমন সেইভাবে সেও আমার বুঝে। আমরা দুজনে এই আদার আমাদের যে কোনো বিষয়, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিষয় আমরা আলোচনা করে আমরা মানে আমাদের সেই অনুপাতে আপনি ঠান্ডা তো। হ্যাঁ, আমরা খুব হেভি। হ্যাঁ, আপনাদের তো সন্তান বোধহয় একটি ছেলে, এবং ছেলেকে বিয়েও করেছেন, বাইরে আছে। জি জি। কোথায় আছে? কানাডা, টরন্টোতে। নাম কি জানেন? কি করে? ইসমাম কবির। কি করে সে? ইসমাম কবির শিখন। না, ও কি করে? ও ওখানে একটা আপনি গভর্নমেন্ট জব করে। আচ্ছা, এমনিতে ওর প্রতিক্রিয়া কি? আপনারা দুজনই সংসদে এবার আসলে কি জানেন, আমাদের যে এবার রাজনীতিতে যে প্রাপ্তিটা এখন আমাদের নিজেদের জন্য না, আমাদের সন্তানের জন্য মানে মানে হতে হয়। মানে এবার খুব আফসোস হতো যদি আমি না হতাম, কারণ ও তো অনেক বেশি স্ট্রাগল, আমরা যতটা স্ট্রাগল করছি তার থেকে বেশি সাফার করেছে বাচ্চা বেশি। বাচ্চা তো এখনও বলে যে তুমি তো আমাকে সময় দাওনি, বাবাও দেয়নি, মাও দেয়নি, আমাকে কাজের লোকের কাছে মানুষ করেছো, আমাকে আত্মীয় স্বজনের মাধ্যমে মানুষ করেছো, তো তুমি কেন এখন কেন তোমাদের ডিভিশন হবে? ও বাবা পেলে তুমি কেন পাবা না, মা পেলে বাবা কেন? তা দুজন মিলেই তো রাজনীতি করেছে। মানে ওকে এটা এবার বোঝানোটা খুব কঠিন ছিল। তো মানে আমি দেখেছি আমার ছেলে মানে খুবই খুশি হয়েছে, আমার ছেলের বউ অনেক খুশি হয়েছে। তো আমার ছেলের বউর ভাষা হচ্ছে আমার মানে আমাকে বলে সুপার ওমেন, সুপার মা। হ্যাঁ, মানে আমার শাশুড়ি মা সংসার সামাল দিতে পারে, ছেলেকে সামাল দিতে পারে, শ্বশুরকে সামাল দেয়, রাজনীতি সামাল দেয়, তারপরে এত প্রোগ্রাম করতে পারে। কিন্তু আমার মা কেন, আমার শাশুড়ি মা কেন সংসদে যাবে না বা রাজনীতিতে ভালো অবস্থানে যাবেন, এটাও তারও খুব চলে। তা আমি ওদের কথা আমি মানে আমার প্রাপ্তিটার বিষয়টা আমি সবচেয়ে বেশি আমি হ্যাপি হয়েছে আমার ছেলের বউর দিকে তাকিয়ে। আর আমি খুব আমার বাবার খুব ইচ্ছে ছিল, যদিও উনি নাই, আমার বাবার খুব ইচ্ছে ছিল, মার খুব ইচ্ছে ছিল যে আমাদের মেয়েও একদিন ভালো জায়গায় যাবে বা দেশের দলের প্রতিনিধিত্ব করবে। তো আমার মানে আত্মীয় স্বজনদের একটা, বিশেষ করে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, এদের খুবই ইচ্ছে ছিল যে ভাইয়ের সাথে সাথে আমাদের ভাবিও একটা জায়গায় যাক। তো সেই দিক দিয়ে আমি খুবই হ্যাপি যে আমার রাজনীতির দীর্ঘদিনের একটা ধাপ আমি পেরোলাম আর কি, সেই জন্য আমি খুব খুশি। এমনি যে গল্প মিস্টার খায়রুল কবির খোকন বলছিলেন যে আপনাদের সম্পর্কটা কিভাবে হলো, উনি ফিল করছেন, উনি অবশ্যই স্বীকার করেছেন যে
ওনার উৎসাহ বেশি ছিল, কিন্তু বিয়ের পর্যায়ে পারিবারিক খানিকটা জটিলতার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু মাঝখানের গল্পটাই উনি পুরোপুরি বলেননি। যদি না, মাঝখানে গল্পটা হচ্ছে আসলে তেমন কিছু না। আমাদের আসলে যখন এরশাদের পতন হয়ে গেল, আমাদের এরশাদ পতন পর্যন্ত কিন্তু আমাদের কারোর মধ্যে আসলে অনেকেই ভাবে যে এরশাদ পতন পর্যন্ত কিন্তু আমাদের সাথে সেরকম কোনো সম্পর্ক না, একটা মানে জাস্ট ভালো লাগা বাস, এইটুকুই। কিন্তু এরশাদ সাহেব পতনের পরে আমরা ভাবলাম যে এখন তো আমাদের কোনো কাজ নেই, বা তারও একটা পর্যায়ে মানে বিয়ের বয়স হয়েছে, আমারও বাড়ি থেকে ছেলে দেখছিল। তো সেই সময় আর কি আমরা ফিল করলাম যে আমাদের বিয়ে করা দরকার। কিন্তু দুই পরিবারে একটু বাধা ছিল। ফিল করলেন মানে কি? না, আমরা তখন আমরা ফিল করছিলাম বিয়ে করা দরকার। আচ্ছা। আর আমার তখন মানে যুক্ত হলেন কিভাবে একজন যুক্ত হলাম মানে সেটা এই এরশাদের পতনের পরই আমার মনে আছে। সেটা হচ্ছে পহেলা ফাল্গুন, এটা হচ্ছে এরশাদের পতনের পরে পহেলা ফাল্গুন দিকে, তখন আমরা শেষের দিকটা 91-এ। তো তখন মানে আরেকটা বিষয় হলো, একটা মানে খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মানে ও মানে কীভাবে মানে ফিলিংসটা বোঝা যায়, সেটা হচ্ছে যে এরশাদের পতন হলো 6 তারিখে, আর 16 ডিসেম্বর ছিল আমাদের বঙ্গভবনে মানে শাহাবুদ্দিন সাহেবের আমন্ত্রণে আমাদের একটা ইয়ে ছিল। তো সেদিন তো আমাদের হলে হলে ফিস্ট ছিল। তো আমি তো রোকা হলে খুব ব্যস্ত। তো সে আমাকে একটা স্লিপ পাঠিয়েছে একটা লোক দিয়ে, যে তুমি দুপুরবেলা রেডি থেকো, আমরা বঙ্গভবনে যাব। তা আমি তো মনে করি তাড়াতাড়ি হলের কাজ শেষ করে দৌড়ে এসে মানে কোনো রকমে তার সাথে বঙ্গভবনে গেলাম। তো গেটের মধ্যে তো কার্ড দেখায়, তা আমি তো কার্ডের মধ্যে মিস্টার অ্যান্ড মিসেস লেখা ছিল। তখন তো আসলে তো আমাদের বিয়ে হয় না, কেউ মানে কিছু কি জানিও না, মানে জাস্ট বললাম না ভালো লাগা, এরকম একটা পর্যায়ে ছিল। কিন্তু ভালো লাগা কি ইতিমধ্যে তিনি প্রকাশ করেছেন? হ্যাঁ, ওই এরকম একটা মানে প্রকাশ ভাব, মানে তখনও ওরকম মানে মানে আলোচিত হয়নি আর কি, দুজনের মধ্যে কোনো আলোচনা হয়নি। তো ওখানে গেছি পরে সবাই দেখি আমাদের নেতৃবৃন্দের একটু হাসাহাসি করছে, দুজন একসাথে নেমেছে। তো আমি বললাম যে এরকম হাসছে কেন, এরকম তাকাচ্ছি। তারপর সবাই হাসে, তুমি কার সাথে আসছো? আমাকে খোকন ভাইয়ের সাথে আসছি। খোকন ভাইয়ের সাথে আসছো? হ্যাঁ, খোকন ভাইয়ের সাথে আসছি। তো পরে একজন আমাকে মানে আমাদের এক ভাবি বলতেছে যে তুমি কি জানো তুমি যে খোকনের সাথে আসছো, তোমার তো মিসেস করে নিয়ে আসছে। তখন আমি জানলাম সে মিসেস বানিয়ে আমাকে সে বঙ্গভবনে নিয়ে গেছে। তো এই যে মানে মানে তার প্রকাশ পেল। ড্রামা করার জন্য মেজাজও দেখান না, তখন আর বোঝার কোনো, আমি তখন আমার ভিতরে যাই দেখি ম্যাডাম আসছে, আমি ম্যাডামকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। পরে আর কি বলতেছে তুমি তো আমি তো সবাইকে বলছি আমি খোকন ভাইয়ের সাথে আসছি, খোকন ভাইয়ের সাথে আসছি। তো খোকন ভাই তো তোমাকে মিসেস বানায় নিয়ে আসছে। আমি তো তখন অবাক হয়ে গেলাম, জানি ভালো লাগে, কিন্তু মানে সে এই প্রকাশটা আসলো, তখন আমার মানে বুঝলাম যে সে ইচ্ছে করে এটা করেছিলেন। হ্যাঁ, অনেকটা ইচ্ছা করে আর কি, যাতে ওই জিনিসটাকে পার্মানেন্ট করে ফেলা, আমন্ত্রণ পত্রটা যেন। সেটাই। তারপরে এই শুরু। তারপরে একটা এরপর পহেলা ফাল্গুন ছিল। পহেলা ফাল্গুনে আমরা একদিন একটু বেরিয়েছিলাম একদম বাইরে একটা গিয়েছিলাম বসার জন্য। তো মানুষজন চিনে ফেলে, যেটা হয় দুজনেই তখন, ও তখন ডাকসুর দিয়েছে, আমি তখন রোকেয়া ভিপি, আমাদের গলাও চেনে মানুষ, কথাও চেনে। গেছে পরে দুজনে কথা বলতেছে, আর পাশে এক লোক এসে বলছে শিরিন, এটা শিরিন না, এটা খোকন না। তখন আমরা ভাবলাম যে আমাদের আর কোথাও যাওয়া ঠিক হবে না। যাই হোক, পরে এই শুরু। তারপর বিয়েতে একটু প্রতিবন্ধকতা ছিল, দুই ফ্যামিলিতে যেটা থাকে। তারপরে পরিবার চায়নি যে একটা পলিটিক্যাল মেয়ে আসুক, তাদের ছেলে মানে আমাদের রাজনীতিবিদদের ভাষা হলো ভবঘুরে। তা আমার ফ্যামিলি তো এরকম একটা বিষয় ছিল যে মেয়ে পলিটিক্স করেছে, বিয়ের পর আর যত না করে, যেটা বলছিল যে আসলে তো আমাদের গার্জিয়ানটা তখনও চাইতো না যে মেয়ে দীর্ঘদিন পলিটিক্স করে একটা জায়গা যাক। তো বলছে ঠিক আছে, মাথায় পোকা উঠেছে, বিয়ের সাথে দিয়ে দিব, বাস পলিটিক্স শেষ হয়ে যাবে। কিন্তু এই যে আমাদের একটা চিন্তা যে আমি একটা লাইফ পার্টনার, আমি তখন চিন্তা করছি না এমন একজনকে আমাদের কলেজে আমি যদি পলিটিক্সে কন্টিনিউ করতে পারি, এখান থেকে আমি ফেরত যেতে চাই না। তো তার সাথে আমার মানসিক একটা মিলও ছিল। তো এই বিয়েটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, দুই পরিবারে কেউ পলিটিক্যাল লোক বিয়ে করাবে না। আর আমার বাবার সরকারি চাকরিজীবী ছিলেন। তা উনি তখন দেখতেন যে পেপারে খালি ছাত্ররা তারা ঢাকা ইউনিভার্সিটিতে গোলাগুলি করে মারা যায়, মারামারি করছে, ছাত্রদলের মারামারি, জাসদের সাথে মারামারি, ছাত্র লীগের সাথে মারামারি। তা আমার বাবার ধারণা ছিল ছাত্রদের নেতা মানে গুন্ডা প্রকৃতির, এদের সাথে বিয়ে হলে মেয়ে যে কোনো সময় বিধবা হয়ে যাবে, এদের সাথে বিয়ে দেওয়া যাবে না। তো এরকম একটা পরিস্থিতিতে আর কি খুব একটা নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে দিয়ে আস্তে আস্তে খুব কষ্ট করেই আর কি আমাদের। কত বছর কাটলো আপনাদের? 92 থেকে এটা হলো 2026 আর কি, তাহলে 33-34 বছর হয়ে গেল। 34 কেমন কাটলো?
হ্যাঁ, ভালোই কেটে যাচ্ছে, মানে এখন মনে হয়নি যে আমি আমার 26 বছর বিয়ের হয়েছে মনে হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, 34 বছর মনে হয়নি আর কি। মানে কত বছর মনে হচ্ছে? 26 2-4 বছর মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে ওই দিন বোধহয় আমাদের সাথে সম্পর্ক হয়েছে। এখনো মানে আমাদের মধ্যে এই ফেলো ফিলিংসটা আছে আর কি, যে আমাদের যে মানে আমাদের যে আমরা বয়স হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে আমাদের একে অপরের প্রতি আমাদের যে মানে একজনের প্রতি আরেকজনের যে আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, এটার মধ্যে কোনো চিট ধরেনি আর কি। মানে এটা এখনো আর অটুট আছে এখনো আর কি, এটা এখনো আমাদের কাছে মনে হচ্ছে আর কি। যদিও ব্যস্ততার কারণে আগের মতো হয়তো আমরা সেইভাবে বিয়ে করতে পারি না, কিন্তু যতটুকু আমরা সময় পাই আমাদের, কারণ সে বেসিক্যালি সে একটু সাংস্কৃতিক মানে কালচারাল, মানে তার তার মানে তার ফ্যামিলিগতভাবে থেকে আসছে, এবং সেও এই বিষয়টা তারা অনেকে দেখে হয়তো বুঝতে পারে না, কিন্তু সে অনেকটা মানে সাংস্কৃতিকভাবে অনেকটা সে মানে কি বলা যায়, সে অনেকটা ম্যাচিউর্ড আর কি সব দিক থেকে। মানে আমিও অনেকটা মানে ধরেন রোমান্টিক, সেও রোমান্টিক। আমাদের অনেক বিষয় আমরা পলিটিক্সের বাইরেও আমরা অনেক সময় পাইলে এটা করার চেষ্টা করি আর কি। মানে আমাদের মধ্যে এই যে কনজারভেটিভ বা এই যে আমরা নেতা হয়েছি বলে ওইটা করা যাবে না, ওইটা যাওয়া যাবে না, ওই ক্ষেত্রে ওই ব্যারিয়ারটা বা জিনিসটা না। আপনারা বিয়ের আগেই যখন মিস্টার এন্ড মিসেস কার্ড বানিয়ে বঙ্গভবনে ঢুকে পড়েছেন, সেটা বোঝা যায় যে আপনারা অনেক অ্যাডভান্স এবং আধুনিক। নিঃসন্দেহে এটা একটা ইতিবাচক দিক। সে অনেক মানে সে অনেক বেশি রোমান্টিক, আমার চেয়ে বেশি। হলো কিন্তু সময়টা খুব মুখ্য বিষয় হয়ে গেছে, কারণ এখন আমার যেহেতু আমি একটা জেলা সভাপতির দায়িত্বে আছি, তাছাড়া আমি যুগ্ম মহাসচিব, তাছাড়া আমাদের এত বেশি মানে আন্ডার প্রেশারে থাকতে হয়, যার কারণে আমাদের এই সময়টা বের করে নিয়ে যে আমাদেরকে পারিবারিকভাবে আমাদের তার সাথে সময় দেওয়া, আমাদের আত্মীয় সদস্যের সময় দেওয়া, ছেলেদের সাথে সময় দেওয়া নিয়ে একটু আলাদা করে একটু ভাবার এই সুযোগটা খুব একটা হয় না, মানে খুবই কম আর কি। তো সেটা মানে আমরা এর মধ্যে যতটুকু সময় পাই এর মধ্যে একটু সময় বের করে নিয়ে চেষ্টা করি আর কি, অ্যাডজাস্ট করার জন্য। আমার ফিলিংসটা দেখানোর সুযোগটা কম, সে আবার প্রকাশ আর সে মানে তার প্রকাশ ভঙ্গিটা আছে। যেমন সে হচ্ছে প্রতিদিন সকালে, এটা একটা রেগুলার রুটিন, ওর নামাজ পড়তে যায় এবং আমার বাসার মসজিদটা সেখানে প্রতিদিন শিউলি ফুল ফোটে, একদম 12 মাসের শিউলি ফুল, একদিনও মিস হয় না। প্রতিদিন সে শিউলি ফুল, কোনো মিস নেই। দিনের সকালবেলা সে এতগুলো করে প্রতিদিন, না হলে 2টা হলে আনবে শিউলি ফুলটা নিয়ে আসে। ওটা একটা 12 মাসের ফুল গাছ, ওটা প্রতিদিন সে সকালে নিয়ে আসে, আর প্রায় সে বেলি ফুল নিয়ে আসে। আমার এই যে মানে এত ঝামেলার মধ্যে চেষ্টা করে যাতে একটু ইয়ে করা, জানাল দেওয়া, আমার মানে ইয়েটা কম, মানে কি বলবো যে প্রকাশভঙ্গিটা কম। আসলে আমি লোডটা বেশি নিই, সামাজিকতার যে ইয়াটা, তাকে আমি প্রেশারটা কম দিই, আমি নিজেই প্রেশারটা বেশি নিই। হ্যাঁ, যে কারণে আমি অনেক সময় করে উঠতে পারি না। ধরুন আমার তার এলাকার প্রেশারও বেশ কিছুটা আমি নিই। হ্যাঁ, আমার অর্ধেক কাজও সেই করে, তার পলিটিক্সের কাজ এলাকার আমার অর্ধেক কাজ, এবং পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক আমার কিছু ভাবতে হয় না আর কি। আমার এর থেকে আমার মানে অলরাউন্ডার আর কি। সে ওইগুলা আমি একটু উদার দৃষ্টিভঙ্গি থেকে আমার, কিন্তু সে কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় কতটুকু মানে কি করা উচিত, একটু বৈষয়িক, এবং সেই বুঝে শুনে সে পদক্ষেপটা নেয়। সেই তারটা আমার থেকে আরও বেশি মানে পারফেক্ট হয়। আমি হয়তো অনেক সময় একটু মানে বেশি এলোমেলো করে ফেলে অনেক কিছু ক্ষেত্রে, বেশি আমি একটু এক দৃষ্টিকোণ থেকে, সে আবার এই বিষয়গুলো আবার ভালো বোঝে আর কি, কীভাবে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার বিষয়ে আমার থেকে বেশি সে এক্সপার্ট। না, সেখানে হয় কি, মানে আমার ধরেন আমার ছেলে বাইরে থাকলেও তাকে একটু এখনও দেশে থেকেও আমি রেগুলার 2 বেলা কথা বলি। হ্যাঁ, এটা আমার যখন থেকে ছেলে বাইরে থাকে, আমার ছেলেকে সময় দেওয়া, তাকে একটু তার সাথে কথা বলা, তাকে আমার মতো করে একটু সময় দেওয়া। আমি না হলে আমারও খারাপ লাগে, আমার ছেলেরও খারাপ লাগে। তো এটা আমি রেগুলার করি, এটা সে করে না, এটা আমি রেগুলার করি। তারপর তার পলিটিক্সও দেখি, আমার নিজের পলিটিক্সও দেখি, সংসারটা দেখতে হয়, সব কিছু মিলে আমার মানে কেমন কাটলো একটু অনেস্টলি বলেন তো? এত 34 বছর 35 বছর, ওনার কাছে মনে হচ্ছে 2-4 বছর আমার কাছে কিন্তু মনে হয় না যে এতদিন। আমি তখন মাঝে মাঝে মানে গত কয়েকদিন আগে আমি এরকম করে গুনতে আমার ম্যারেজটা গেল, তো আমরা এতটা দিন পার করে ফেললাম, আমার কাছে মনে হয় না। আমার কাছে খুব মানে সেই দিন ম্যারেজের কথা স্মরণ থাকে না, এবার স্মরণ ছিল না। বিশেষ করে এবার তো এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, এবার সে স্মরণ করতে পারে না। আমি তার বারবার স্মরণ করার চেষ্টা করেছি, সে স্মরণ করতেই পারলো না।
তারপর আমি বললাম যে তুমি এত রোমান্টিক, সকালে ফুলও দিয়েছে, হ্যাঁ, তারপরে রাত্রেবেলা আগের দিন বেলি ফুলও নিয়ে এসছে, তারপর তার মনে নেই, মানে এরকম, বুঝতে পারছেন? মানে কিছু কিছু বিষয় আমি আছে। এত প্রেসারে ছিলাম এইবার আমি খুব রাগ বলে করেছি, ঠিক আছে, কেন আজকে ম্যারেজটা সে ভুলে গেল। আমি আর ইচ্ছে করে মনে করেনি, তারপরে তুমি কেন মনে করেন, জন্য অনেক প্রত্যেকবার আমি মনে করি এবার করাবো না। তিরস্কার শুনতে হয়েছে আর কি আমাকে। যা হোক, তারপরে আমি বলবো যে আমরা আসলে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। ধরেন এই যে বিগত দিনে যে জেল জুলুম, আমি অনেকগুলো মামলার আসামি, সেও অনেকগুলো মামলা, আমি প্রায় 70টার উপরে মামলার আসামি, সে তো 100টার উপরে। তা আমাদের মানে দিনগুলো যে কেমন গেছে, তো আসলে বলে কি না যে আমরা এখন ভালো আছি। ধরেন আমি তো এখন এই জন্য ভালো আছি, আর যা হোক আমাকে তো আর রাত্রের ঘুমের চিন্তাটা করতে হচ্ছে না। আমার এমন গত 17 বছর, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি তো কাউকে বলতে চাই না, আমার আমার এমন সপ্তাহে 2 দিনও মনে আমার বাসা থাকতে পারিনি। আমি থাকলে ও থাকতে পারে না, ও থাকলে আমি থাকতে পারি না। তো এই যে আমাদের যে দীর্ঘদিন আমাদের একটা অশান্তির মধ্যে কেটেছে, এবং দেখা গেছে ও জেল থেকে বেরিয়ে বাসায় আসছে, পরের দিন একটা মামলা, বা দেখা গেলো আমাকে খুঁজতে এসে ওকে পেয়ে যাচ্ছে, মানে অনেক ঝামেলা গেছে। সেটা কি বলবো যে এই জন্য পরিবারের উপরে শুধু আমাদের দুজনের না, ভাই বোন আত্মীয়স্বজন সব, মানে আমার ওর তার ভাই বোন, আমার ভাই বোন, ওর ভাগনা ভাগ্নি একটু জেলেই গেছে। তো সব কিছু মিলে আমাদের ওই হিসাব করে আমরা এখন অনেক ভালো আছি। তাই এখন এই ভালো লাগার মুহূর্তে মনে হচ্ছে যে আসলে বেশি দিন হয়নি, মনে হচ্ছে যে সেদিন মানে আমাদের বিয়ে হয়েছে, আমাদের ছেলে বড় হয়েছে, তো বিয়ে দিয়েছি। এটাও আমার কাছে খুব আশ্চর্য লাগে। আর একটা জিনিস মনে হয় যে সময়ও তো ফুরিয়ে আসছে আসলে, ছেলে বড় হচ্ছে, আমরাও বুড়ো হচ্ছি, তারপরে মনে হয় যে আমরা সেই হিসেবে আমরা ভালো আছি। আমি একটু জাস্ট বুঝতে চাই যে ইতিমধ্যেই আপনারা এতদিন ধরে এইভাবে আছেন, সেটা তো একটা ভালো কেমিস্ট্রি আপনাদের মধ্যে আছে, সেটা বোঝাই যায়, এবং দুজনেই দুজনের প্রশংসাও করেছেন, কারণ সেরকম উপাদান আছে, না থাকলে তো একসঙ্গে টিকে থাকাই মুশকিল। এবং দুজনই এক ধরনের সেলিব্রিটি, পলিটিক্যাল সেলিব্রিটি হিসেবে পরিচিত। আমি একটু বুঝতে চাই যে ওনার সবচেয়ে ভালো গুণ কী, আর আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই অবস্থায় এসেও ওনার ক্যারেক্টারিস্টিক্সে, চরিত্রের কোন জায়গাটায় চারিত্রিক বৈশিষ্ট্যের সংশোধন হওয়া খুব জরুরি, আপনার হাজব্যান্ড হিসেবে, একই সঙ্গে পলিটিশিয়ান হিসেবে, আপনার কাছে ওই একই প্রশ্ন। তার চরিত্রের যেটা সবচেয়ে ভালো গুণ সেটা হচ্ছে সহজ সরল, মানুষের প্রতি দায়িত্বশীল। সে যেটা কমিটমেন্ট করে সেখান থেকে তাকে সরানো যাবে না, সে তা ফুলফিল করবে। সেটা যদি বলে ফেলে তাকে তার ওখান থেকে সরানো যাবে না। সে এগুলো সে কমিটমেন্ট রক্ষা করার জন্য সে মানে 1 নাম্বার, এবং তার এটাই তার চরিত্রের সবচেয়ে বড় গুণ। মানুষের নেতাকর্মীদের সাথে তার যে ফিলিংস, সেটা মানে এই জন্য তাকে নেতাকর্মী অত্যন্ত ভালোবাসে, এবং সে যে পরিমাণ মানে সময় দেয় মানুষকে, যে পরিমাণ তাদের কথা শুনে, এটা অনেক রাজনীতিবিদদের মধ্যেই আপনি বিরল, মানে তাকে পাবেন আপনি। এটা আপনি আমাদের এলাকাবাসীর সাথে কথা বললে বুঝতে পারবেন, এটা তার একটা অনেক বড় গুণ। নেতাকর্মীদেরকে, প্রতিটা নেতাকর্মীকে সে একই রকম সময় দেয়, একই রকমভাবে সে মূল্যায়ন করে। আর এটা তো ভালো গুণ একটা, সহজ সরল। এই মুহূর্তে যদি আপনি সবচেয়ে তার ওনার কোন জায়গায় সংশোধন চান? সংশোধনটা বলে ফেলেন। আসলে মাঝে মাঝে অনেক কিছু বুঝতে একটু মানে তার কুটিলতাটা বুঝতে পারে না। হ্যাঁ, এটাও তো একটা ভালো গুণ অনেক সময়। হ্যাঁ, এটা ভালো গুণ। মানে এটা মাঝে মাঝে আমি বুঝে ফেলি, তো আমি যখন বুঝে ফেলি তখন আমার খুব রাগ হয়, প্রচণ্ড রাগ হয়। কারণ আমি উনি যে বললেন যে আপনার মেজাজটা তখন এটা ঠিক বলেছেন উনি? ঠিক বলেছেন। কারণ কি, আমি কিন্তু তাকে ধরিয়ে দিই, হ্যাঁ, যে এটা কিন্তু এরকম হতে পারে, কিন্তু সে দেখা গেল ওই ভুলটাই আবার করে বসে থাকে, যেটা তাকে আমি আগে থেকে বলে দিলাম যে তুমি কিন্তু এই প্রবলেমটা তোমার হবে, এবং সেটা করছো। আমি দেখি আপনি কতখানি ঝুঁকি নিতে পারেন সাহস করে। ওনার ক্ষেত্রে বলেন, প্রশংসা করেই নেন আগে। মানে তার এটা একটা বিশেষ গুণ, এটা মানে সে তার পরিমিত কথা বলা, বা কার সাথে কীভাবে আচরণ করতে হবে, কতটুকু সময় দিতে হবে, এবং কার কি উদ্দেশ্য, মানে সেটা তার এন্ট্রিন এত শার্প, মানে চট করে সে এটা কিন্তু মানে ইয়ে করতে পারে, মানে ক্যাচ করতে পারে। দেখা যায় আমি হয়তো সহজভাবে একটা লোক কথা বলছি, কিন্তু সে একটা ইন্টেনশন মোটিভ নিয়ে আসছে, একটা উদ্দেশ্য নিয়ে আসছে, কিন্তু এটা হয়তো আমি বুঝতে পারছি না। দেখা গেলো যে পরবর্তীতে যে তাকে আমি পরে সে এই জিনিসটা হ্যাঁ, যে তুমি তো এটা ধরতে পারো না, এটা তো আমি ঠিক। এইসব বিষয়ে আবার স্যার অনেকে মানে আমার থেকে আরো বেশি বিষয়টা সে করতে পারে আর কি। এখন আপনি ওনাকে যখন
ওই যে আমি বললাম ওনার কোথায় কারেকশন দরকার আপনি মনে করেন? ওর একটু কারেকশন হলো একটু যে একটু মেজাজটা একটু আর একটু হবে বলে মনে হয় বাকি হ্যাঁ, জীবনে? মাঝে 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 একটু যেন আমরা অনেক পরিস্থিতির কারণে আমরা অনেক কিছু করি আর কি, মানে 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 কন্ট্রোল করি আর কি। কিন্তু সে আবার অনেক সময় কিছু কিছু বিষয় আছে যেটা দেখা গেলো যে এটা তার মানে মানে নিয়ম নীতির এবং আচরণের বাইরে একটা ঘটে গেল, তো এটা তো আমরা মানে ওই পরিস্থিতিতে হয়তো আমরা ইয়ে করি, কিন্তু সেটাকে সে একটু রিয়েক্ট করে আর কি, যে এটা করতে পারে না, সে কন্ট্রোল করতে পারে না অনেক সময় আর কি। এটা একটু চট করে সে ইয়ে হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেমন আমরা যেরকম একটু মানে সেটা মানে ঠান্ডা মাথায় এটা ইয়ে করি আর কি, মানে বিষয়টা অবজার্ভ করার চেষ্টা করি, কিন্তু সে বলছে যে কাজটা তো সঠিক হলো না, কারণ সে অনিয়ম দেখতে পারে না। কোনো নিয়ম মানে স্বাভাবিক নিয়মের মধ্যে যা হওয়ার কথা, সে অনিয়মের ব্যত্যয় হলে তার মধ্যে একটু রিয়াকশন হয়। এটা তারা আর সমস্ত কিছু হলো যে সংসার দেখা, তারপরে বৈশ্বিক মানে তার ইয়ে ওই আচার আচরণ, মানুষের সাথে বিহেভ করা বা করা, সব মানুষের যে মিশার যে তার একটা গুণ, যেটা এটা একটা মানে একটা এক্সট্রাঅর্ডিনারি। তার মানুষকে সে কনভিন্স করতে পারে এবং মানুষের সাথে তার রিলেশনটা ভালো, এবং এবং কথাবার্তা ও মানে সেভাবে মানুষকে কার সাথে কীভাবে কতটুকু আচরণ করতে হবে, কী বলতে হবে, এই বিষয়টা মানে সে খুব মানে হিসাব করে কথা বলে আর কি, সব কিছুর ক্ষেত্রে আর কি। সেটা তার একটা বিশেষ গুণ আর কি। এবং সাংসারিকভাবেও মানে যেটা মানে এই ব্যস্ততার মধ্যেও কিন্তু মানে পারিবারিক ব্যাপারে যেটা আমার দেখার কথা সেটা সে দেখছে অনেক সময়। এবার টোটাল ইলেকশনের প্রায় 50% বেশি সময় কিন্তু সে দিয়েছে তার আমার এলাকায় দিয়েছে, এবং সেটাকে প্রপারলি সে করেছে। দেখা গেছে যেখানে সে গিয়েছে সেখান থেকে সেই সব ইয়েতে কেন্দ্রে রেজাল্ট অনেক ভালো হয়েছে। যেসব এলাকায় গেছে মহিলাদেরকে বেশি কনভিন্স করতে পেরেছে, আর ছেলেদের হয়েছে, এবং তার মহিলারা তার প্রতি যে মানে তার আচার আচরণে কর্মকাণ্ডে মহিলারা মানে আমার আরও ধানের শীষের প্রার্থী হিসেবে আরও বেশি আমি ভোট পেয়েছি আর কি। এটার জন্য অনেক কৃতিত্বের দাবিদার সে, মানে এটা মানে তার সব এই গুণটা অবশ্যই স্বীকার করতে হবে, কারণ তার এই যার যেতটুকু অবদান আছে সে অবদানের স্বীকৃতি না দিলে সেটা কৃপণতা হয় আর কি। আপনি যদি স্বীকৃতি না দিতে পারেন দল আর দেশ কিভাবে দিবে? স্বীকৃতি দিয়েছে, দলও দিয়েছে, দলের ব্যাপারেও সে নিবেদিত আর কি। এত প্রতিকূল অবস্থার মধ্যে মানে সে তো আমরা দেখেছেন যে এই আমার 2008-এ কিন্তু ঢাকা নয় থেকে নির্বাচন করেছিলেন, ম্যাডাম তাকে মনোনয়ন দিয়েছিলেন আর কি। তারপরে তো সেখানে খুব মার্জিন ভোটেই আমাদের সাবির হোসেন চৌধুরী এখানে ইলেকশন করেছিলেন, ওখানে অল্প ভোটেই হেরেছিল সে, প্রায় 12 দিনে 96,000 ভোট পেয়েছিল। তো তারপরে কিন্তু মানে সে পার্টির হাইকমান্ড মানে দিকে তাকিয়েছিল, সেখানে কিন্তু ওই যে মনোনয়ন নেওয়ার জন্য মানে যে করা মানে তার লবিং করা করা না, পার্টির হাইকমান্ড যেটা সিদ্ধান্ত সেটা চূড়ান্ত। মনোনয়ন চায়নি এবার, কিন্তু মনোনয়ন চায়নি, যে দল যেটা যদি মনে বলে তাহলে করবো, নাহলে করবো না। দলের প্রতি তার যে কুণ্ঠ মানে তার যে আস্থা বিশ্বাস, দলের প্রতি যে তার ভালোবাসা, মানে দলের সিদ্ধান্তটি চূড়ান্ত, এর বাইরে কিন্তু অনেকে আবার দল দিল না, ঠিক আছে আমি স্বতন্ত্র করবো, আমি এই করবো, অনেক আছে তো, এর হয়েছে এবার অনেক জায়গায়। এইসব ব্যাপার আমরা দুইজনেই আমরা খুব দলের জন্য আমরা নিবেদিত। দল যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত। দল করি, দলের ভালো মন্দ দল বুঝি, দল যদি মনে করে আমাদের প্রয়োজন আছে থাকবে, অবশ্য মূল্যায়ন করবে। দল আমাদের মূল্যায়ন করেছে, সম্মান দিয়েছে, আমরা হ্যাপি যে আমাদের আগামী দিনেও আমাদের দলের জন্য আমরা ত্যাগ স্বীকার করেছি। দল আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, এলাকায় করেছি, অনেক ঝুঁকি নিয়েছি, দল আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। আগামী দিনে যদি দলের জন্য কাজ করে যাব, যতদিন আমরা আল্লাহ বাঁচিয়ে রাখেন বা আমরা সমাজে থাকবো, ততদিন পর্যন্ত এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি আদর্শ দর্শন এবং আমাদের নেতা মরহুমা বেগম খালেদা জিয়া তারেক রহমানের ওনার নেতৃত্বে এই দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ দর্শনটিকে আমরা বাস্তবায়ন করবো আর কি। সব ক্ষেত্রে এটাই আমাদের একবারে মানে মনে প্রাণে এবার আমাদের অস্তিত্বে, রক্ত মাংস অস্তিত্বে মিশে গেছে, এটা তো বেরোনোর সুযোগ নেই আর কি। আমরা একেবারে শেষের দিকে। সো আপনি এর আগেও আমাদের ঈদের অনুষ্ঠানে এসেছেন এবং জানেন যে কিছু একটা করতে হয় আপনাদের দুজনকে। এখন আপনার ভাই কি বলেন? দুজনেই করেন, দুজনে মিলেমিশে করেন। যে আচ্ছা, আজকে আমার একদমই খেলা তো নেই, দুজনে সে তো প্রিপারেশন, তুমি বলো। আমি বলবো, ঠিক আছে, এবার আমি শুরু করি। শুরু করলে আপনি শেষ এটা আমার খুব একটা প্রিয় গানের একটা কলি আর কি। সিনেমার দ্বীপ জেলে যাই সিনেমার একটা মানে গান ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের, সেটা বলো, এই রাত তোমার আমার
এই চাঁদ তোমার আমার শুধু দুজনে, তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার শুধু দুজনে। বুঝলাম না, উনি কি দর্শকদের গান শোনান না আপনাকে শোনান? চমৎকার গলা আপনার, চমৎকার গলা। এবার আপনার পালা। একটা রবীন্দ্রসঙ্গীত একটুখানি গাই। প্লিজ। আমি তো রোমান্টিক গান গাইতে পারবো না। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। বাহ, চমৎকার চমৎকার। আপনি ওনাকে আগামী দিনে কোথায় দেখতে চান? কোথায় দেখতে চান মানে ওনার এই যে রাজনৈতিক পথযাত্রায় কোন জায়গাটাতে দেখতে চান? না আমি আমার তো যেহেতু আমার সে আমার সহধর্মিণী, আমার স্ত্রী হিসেবে তো অবশ্যই তার উত্তরোত্তর উন্নতি হওয়া বা তার ভালো এর থেকে আরও যদি ভালো সুযোগ আসে সে রাজনীতিক ভাবে তার যে কাজ করে যাবে এবং তার ভালো জায়গায় যাওয়া, সেটা আমি এর থেকে ভালো জায়গা মানে ধরেন মানুষের যে সে নিজেই বলছে যে রাজনীতি করে সবার একটা স্বপ্ন থাকে, সংসদে একটা যাওয়া, প্রত্যাশা দ্বিতীয়বারের মতো থাকে, সংসদে যে জনপ্রতিনিধি হওয়া, মানে জনপ্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট হওয়া, তারপরে মানে এমপি তারপরে মন্ত্রী হওয়ার একটা স্বপ্ন সবারই থাকে। তাই সেই স্বপ্ন মানে নিয়ে কাজ করে মানে দলের থেকে যদি তার আগামী দিনে সেই জায়গায় তার দল নিয়ে যায় তাহলে আরও বেশি খুশি হব। সেটাও ডিপেন্ড করে তার অ্যাক্টিভিটিস এবং দলের হাইকমান্ড মানে তারা কিভাবে দেখছেন আর কি, সেটা ডিপেন্ড করছে আর কি। তা সেটা অবশ্যই মানে আমার প্রিয়জনদেরকে ভালো জায়গায় গেলে সেখানে আমার প্রশান্তি শান্তি হবে, আমার ক্ষেত্রে তার একই অবস্থা আশা করব, তাই না? আমরা একে অপরের যেহেতু পরিপূরক, আমরা এক প্রতিপক্ষ না, আমরা এক পক্ষ। জি, আপনার পালা। আপনি হ্যাঁ, আমি তো চাইবো যে অবশেষে আরও অনেক বড় হোক, কারণ তার যে ত্যাগ, যে তার যে শ্রম এবং সে দীর্ঘদিন অনেক শ্রম দিয়ে আজকে এই জায়গায় এসছে। অনেকে অনেক কিছু হয়েছে, দলে অনেক বড় বড় জায়গায় পদেও গিয়েছে, এখনও সরকারে অনেক বড় বড় জায়গায় আছে, কিন্তু তার চেয়ে অনেকের চেয়ে অনেক বেশি শ্রম সে দিয়েছে এবং তার অনেক বেশি কষ্ট সে স্বীকার করেছে। বিগত দিনে প্রায় এক নাগারে সে গত কয়েক বছর মধ্যে প্রায় 2.5 বছর সে এক নাগারে, প্রায় কয়েকদিন পর সে জেলে গেছে, 2.5 বছর সে জেল খেটেছে এক নাগারে। তো সেখানে তার যদি অবশ্যই সে যদি অনেক বড় জায়গায় যায়, ভালো জায়গায় মন্ত্রী হয়, এবং অনেক মন্ত্রীটা আসলে আমি মনে করি কি জানেন, মন্ত্রীটা আসলে একটা মানুষের মানে কাজের মূল্যায়ন। এটা একেবারে আমার যেটা না হলে আমি একেবারে কিছুই মানে আমি খুব অখুশি তা না, কিন্তু আমি মনে করি তার যে এই যে কষ্টটার মূল্যায়ন হলো, এটাই মনে করি। তার কাজের মূল্যায়ন হলে সে একটা জায়গায় গেলে, মন্ত্রী হলে আরো একটু বেশি কাজ করার সুযোগ, অনুপ্রেরণা পাবে। এটা হলো আমার ক্ষেত্রে বলেন, তার ক্ষেত্রে বলেন, বিশেষ করে তার এলাকা, সেটা এলাকা নির্বাচিত প্রতিনিধি, সেখানে এলাকার লোকজন খুব প্রত্যাশা করেছিল, হ্যাঁ, যে এবার সে মন্ত্রী হবে, হতে পারেনি। কিন্তু আমি কিন্তু বলেছি যে না, মানুষের এটা আমাদের শুরু রাজনীতির, হ্যাঁ, সরকারের মাত্র শুরু, এই তো হয়েছে। অনেকে হয়তো কিছুদিন পরে থাকবে না, হয়তো আল্লাহ যদি তার কপালে লিখে থাকে, আর দল যদি তার প্রতি তার কাজে সন্তুষ্ট হয়, অবশ্যই সময় তো আছে, হবে ভবিষ্যতে এটা আর ভালো জায়গায় যাক, এটা আমি সবসময় দোয়াও করি এবং আমি চাই যে সে অনেক বড় হোক, আরও অনেক বড় হোক। ন্যায় নীতি সততার সাথে দলকে দেশকে কিছু দিতে চাই, এই জন্য তা তো অবশ্যই আমরা আসলে দল আমাদেরকে যে মূল্যায়ন করেছে, আর আমি খুবই মানে আমি ভাগ্যবান যে আমি মনে করি দলটা আমাদের। থ্যাংক ইউ মিস শিরিন সুলতানা এবং মিস খায়রুল কবির খোকন। দর্শক, আমাদের রাজনীতির ইতিহাসে মোটামুটি একটু ব্যতিক্রমী একটা দম্পতি, যারা একই সঙ্গে
একই দল থেকে সংসদে আছেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং তারা তাদের দলের প্রতি তাদের যে লয়ালিটি সেটা তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন এবং নিজের অতীতের আলোচনার মধ্যে বলছিলেন, এবং পরস্পরের প্রতি যে লয়ালিটি, বিয়ের বয়স হচ্ছে 34, এখনও মনে হয় 3-4 বছর বা 2-3 বছর, ফিলিংসটাও তাদের ওই রকম। এবং এই যে আরেকটা কথা বলেছেন ওনারা, যে ওনারা ঠিক আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে ধরনের ট্যাবু আছে, যে এটা করা যাবে না, হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বাইরে যাওয়া যাবে না, সামাজিক জায়গায় যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেছেন, এবং এটা একটা ভালো লক্ষণ, এবং যেটা আমরা এখন আমাদের প্রধানমন্ত্রীর মধ্যেও দেখতে পাই। এবং এই সংস্কৃতিটা আসলে, কারণ এই যে পরস্পরকে সম্মান জানানো এবং সামাজিকভাবে যে এটা প্রতিষ্ঠিত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিকের জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।